আমার নাম অনামিকা। গল্পটা আমার নিজের, একেবারেই ব্যক্তিগত। হয়তো কারো কাছে এটা সামান্য, কিন্তু আমার কাছে এটাই আমার ভেতরের অন্ধকার আর আলো মিশে থাকা এক সত্যি। আমি দক্ষিণের এক ছোট্ট শহরে বড় হয়েছি। সাধারণ পরিবার, সাধারণ স্বপ্ন। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর হঠাৎই আমার পৃথিবী রঙিন হয়ে উঠেছিল, কারণ আমি পেলাম আমার জীবনের সবচেয়ে কাছের ৫ জন মানুষকে। আমরা ৬ জন মেয়ে। আমি অনামিকা, মিতালি দলের সবচেয়ে ফ্যাশনেবল, রেশমা সবচেয়ে আবেগপ্রবণ, পূজা চোখে মুখে এক ধরনের রহস্য, দেবলীনা চুপচাপ কিন্তু ভেতরে অনেক কথা জমে থাকত, আর অনন্যা আমাদের প্রাণ। কলেজে সবাই বলতো, তোমরা ৬ জনকে আলাদা করা যায় না। সত্যি, আমরাও তাই ভাবতাম। আমরা ছিলাম অবিচ্ছেদ্য। ক্যান্টিনে আড্ডা, সিনেমা দেখা, পিকনিক, সব জায়গায় একসাথে। কিন্তু ভিতরে ভিতরে আমরা আলাদা ছিলাম। আমাদের প্রত্যেকের ভেতরে ছিল নিজের ছোট ছোট লড়াই, হিংসা আর না বলা গোপন কথা। বিশেষ করে আমি লক্ষ্য করতাম অনন্যাকে। ও হাসত, নাচত, গান করত, কিন্তু ওর চোখে যেন সবসময় একটা অদ্ভুত ক্লান্তি থাকত। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কি হয়েছে অনন্যা, কাকে লুকোচ্ছিস? কিন্তু ও হেসেই উড়িয়ে দিয়েছে, কিছু না রে, আমি একদম ঠিক আছি। তবু কেন জানি না, আমি মনে মনে ভীষণ অস্থির হয়ে যেতাম, কারণ আমি জানতাম মানুষের চোখ কখনো মিথ্যে বলে না। সেই সময় হঠাৎই আমাদের জীবনে এলো একটা আমন্ত্রণপত্র, মিতালির এক আত্মীয়ের বিয়ে। আমরা ৬ জন ঠিক করলাম সবাই মিলে যাব। আসলে বিয়ে মানেই ছিল আমাদের কাছে আনন্দ, সাজগোজ, আড্ডা আর খাওয়া দাওয়া। কিন্তু আমি একটুও টের পাইনি সেই বিয়ের রাতটা আমাদের বন্ধুত্বকে ভেঙে চুরমার করে দেবে। যে বন্ধন আমরা এতদিন ধরে আঁকড়েছিলাম সেটা গলে যাবে, ঠিক যেমন বরফ গলে গিয়ে পানিতে মিলিয়ে যায়। সেদিন সন্ধ্যা থেকেই আমাদের ভেতরে অদ্ভুত উত্তেজনা। মিতালির আত্মীয়ের বিয়েতে আমরা সবাই একসাথে যাচ্ছি, এটাই যেন এক উৎসব। আমরা ৬ জন একসাথে সাজতে বসেছিলাম মিতালির বাড়িতেই। ঘরে লাইট জ্বলছে, আয়নার সামনে সারি সারি প্রসাধনী সাজানো, আর সেই ঘর জুড়ে হাসি ঠাট্টা, গান, গল্পের কোলাহল। মিতালি রেড লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়াতেই রেশমা খিলখিল করে হেসে উঠল। উফ হো, আমাদের মধ্যে বিয়েটা যদি আগে হতো, তবে তুমিই নিশ্চয়ই কোণে হতে। সবাই হেসে উঠল, কিন্তু আমি লক্ষ্য করলাম অনন্যা শুধু হেসে গেলেও ওর চোখ দুটো যেন কেমন নিস্তেজ। ওর সোনালি কাজ করা নীল শাড়িটা পরার পরেও কেমন যেন প্রাণহীন লাগছিল। আমি আলতো করে ওর কাছে গিয়ে বললাম, সব ঠিক আছে তো? তোর হাসিটা আজ যেন জোর করে ফোটাচ্ছিস। অনন্যা একটু থমকে দাঁড়ালো, তারপর মুখে হালকা একটা হাসি এনে ফিসফিস করে বলল, সব মেয়েদের হাসির আড়ালে কিছু না কিছু লুকোনো থাকে অনামিকা, তুই সেটা দেখতে পাচ্ছিস? আমার বুকটা কেঁপে উঠল। আমি আর জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম কিছু কিছু প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, শুধু নীরবতা পাওয়া যায়। তারপরও রাত্রিবেলাটা দারুণ কেটেছিল। বিয়ের মণ্ডপ আলোয় ঝলমল করছিল, শাঁখ বাজছিল, উলুধ্বনি, মিষ্টির গন্ধ আর গানের সুরে চারিদিক ভরে গিয়েছিল। আমরা সবাই দল বেঁধে হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়ায় মেতে উঠেছিলাম। কিন্তু আনন্দের ভিড়েও আমি বারবার খেয়াল করছিলাম অনন্যা কেমন যেন গুম হয়ে আছে। মাঝে মধ্যেই চোখ নামিয়ে ফিসফিস করে কারোর সাথে ফোনে কথা বলছে, আবার মুহূর্তেই মোবাইল আড়াল করে ফেলছে। আমার মনে হচ্ছিল কিছু একটা আছে যা আমরা কেউ জানি না। আর সেদিন রাতেই সেই গোপন রহস্যের প্রথম ইঙ্গিত পাওয়া গেল, যখন বিয়ের ভিড়ের মাঝে হঠাৎ করেই অনন্যাকে খুঁজে পাওয়া গেল না। বিয়ের ভিড় জমে উঠেছিল, আলো ঝলমলে মণ্ডপ, মিষ্টির গন্ধ, সানাইয়ের সুর, যেন চারিদিকে আনন্দের ঢেউ। আমরা সবাই খাওয়া দাওয়ার নাচ গানে মেতে উঠেছিলাম। হঠাৎই খেয়াল করলাম অনন্যা নেই। প্রথমে ভেবেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে
বা কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু সময় যত যাচ্ছিল ততই আমার ভেতরে অস্থিরতা বাড়ছিল। আমি মিতালিকে বললাম, দেখ অনন্যা কোথায় গেল, এতক্ষণ হলো নেই। মিতালি হেসে বলল, আরে ও তো এমনিই নাটক করে, একটু পরেই বেরোবে। কিন্তু আমার মন মানল না। আমি এক এক করে পুরো বাড়িটা খুঁজতে শুরু করলাম। ছাদের এক কোণ, মণ্ডপের আড়াল, এমনকি অতিথিদের ভিড়েও খুঁজলাম, কোথাও নেই অনন্যা। হঠাৎ করেই পূজা দৌড়ে এসে বলল, শোনো, আমি দেখলাম অনন্যা বিয়ের বাড়ির পিছনের বাগানের দিকে যাচ্ছে, একা। আমরা সবাই থমকে গেলাম। রেশমা বলল, এই রাতের অন্ধকারেও একা যাবে কেন? আমার বুকটা যেন ঢিপ ঢিপ করে কাঁপতে লাগলো। আমরা ছজন একসাথে বাগানের দিকে এগোলাম। আলো আঁধারি পথে বাতাস হালকা সমস শব্দ করছিল। দূরে সাজানো আলোর ঝলকানি এখানে এসে মিলিয়ে গেছে অদ্ভুত অন্ধকারে। হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা দেখলাম অনন্যা একা দাঁড়িয়ে আছে পুরনো অশ্বত্থ গাছের নিচে। ওর কাঁধ কাঁপছে, মনে হলো কান্না চেপে রেখেছে। আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে বললাম, অনন্যা, তুই এখানে একা কি করছিস? ও হঠাৎ আমার দিকে ঘুরে তাকালো, চোখ দুটো লাল হয়ে গেছে, গলায় কাঁপুনি। অনামিকা, আমি আর পারছি না। এতদিন ধরে তোমাদের কাছ থেকে সব লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আর পারছি না। আমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল ওর মুখ দিয়ে এমন কিছু বেরোতে চলেছে যা আমাদের বন্ধুত্বের ভিতকেই কাঁপিয়ে দেবে। আর সত্যি তাই হলো। অনন্যার গলা কেঁপে উঠল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ও ফিসফিস করে বলল, আমি একজনের প্রেমে পড়েছি, কিন্তু সে আমাদের মধ্যেই একজনের সঙ্গে সম্পর্ক রেখেছে। অনন্যার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, ওর চোখ ভিজে গেছে, ঠোঁট কাঁপছে। আমরা পাঁচজন নিস্তব্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। ও বলল, হ্যাঁ, আমি প্রেমে পড়েছি, কিন্তু সে আমাদের বাইরের কেউ নয়, সে তোমাদের মধ্যে একজনের জীবনের মানুষ। আমাদের বুক কেঁপে উঠল। কে হতে পারে? কার সাথে সম্পর্ক? মিতালি প্রথমে হেসে বলল, আরে এটা আবার নতুন নাটক, আমাদের কারোর প্রেমিক নেই তো, তাহলে কাকে বলছিস? অনন্যা ধীরে ধীরে মাথা নিচু করে ফিসফিস করে বলল, তুমি জানো না মিতালি, তোমার বাগদত্তা রণজয়ের সাথেই আমার সম্পর্ক। এক মুহূর্তে যেন সময় থমকে গেল, বাগানের শীতল বাতাসও যেন স্তব্ধ হয়ে পড়ল। মিতালির মুখের রং বদলে গেল, সে বিশ্বাসই করতে পারছিল না। কি বললি তুই? রণজয় আর তুই? অনন্যা কেঁদে উঠল। হ্যাঁ, আমি জানি এটা ভুল, কিন্তু ও আমায় ভীষণ টেনেছে। প্রথমে শুধু বন্ধুত্ব ছিল, পরে সম্পর্ক হয়ে গেছে। আমি চেষ্টা করেছি দূরে থাকতে, কিন্তু পারিনি। রণজয়ও আমায় ছাড়তে চায়নি। আমরা বাকিরা হতবাক। রেশমা চেঁচিয়ে উঠল, তুই এ কেমন বিশ্বাসঘাতকতা করলি? আমরা তোকে বোনের মতো ভেবেছিলাম। পূজা মাথা নাড়ল, এই কারণেই এতদিন ধরে তুই অদ্ভুত আচরণ করছিলি, তাই না? অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু তবু গলার স্বর দৃঢ়। আমি জানি আমি পাপ করেছি, আমি জানি তোমাদের কাউকে মুখ দেখানোর যোগ্য আমি নই, কিন্তু আজ আর লুকোতে পারছিলাম না, সত্যিটা তোমাদের বলতেই হলো। মিতালির চোখে তখন শুধু রাগ আর অবিশ্বাস। সে দাঁত চেপে বলল, শোন অনন্যা, আজ থেকে তুই আমার কাছে মৃত। তুই শুধু আমার নয়, আমাদের সবার বিশ্বাস ভেঙেছিস। বন্ধুত্ব নামের এই সম্পর্কটা আজ এখানেই শেষ। আমরা বাকিরা নীরব হয়ে গেলাম। কেউ কিছু বলার মতো সাহস পেল না। শুধু আমার বুকের ভেতর একটা প্রশ্ন গুঞ্জন তুলছিল, ভালোবাসা কি সত্যিই এতটা শক্তিশালী যে বন্ধুত্ব মতো পবিত্র সম্পর্ককেও ভেঙে দিতে পারে? সেদিন রাতটা যেন এক দুঃস্বপ্ন ছিল। যে রাত আনন্দে ভরে ওঠার কথা, সেই রাতেই আমরা ছজনের বন্ধুত্ব ভেঙে খান খান হয়ে গেল। মিতালি দাঁড়িয়ে আছে আগুনের মতো চোখ করে, তার লাল লেহেঙ্গার ঘেয়ে যেন আজ রক্তের মতো তীব্র লাগছে। সে অনন্যার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই কি করে পারলি? আমি তোকে বোনের মতো ভেবেছি, বিশ্বাস করেছি, আর তুই আলার বাগদত্তাকে চুরি করলি। অনন্যা কেঁদে ভেঙে পড়ল। মিতালি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু রণজয়কেও দোষ দে, ওই আমায় টেনেছিল। আমি চেষ্টা করেছি সব শেষ করতে, কিন্তু পারিনি, ও আমায় ছাড়তে দেয়নি। মিতালি আরও ক্ষিপ্ত হয়ে উঠল, থাম, আমার সামনে আর রণজয়ের নাম নিবি না, আজ থেকে তুই আমার কাছে মৃত। রেশমা পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। পূজা আর দেবলীনা মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছুই বুঝতে পারছে না। আমি শুধু নির্বাক হয়ে তাকিয়েছিলাম।
আমার বুকের ভেতরটা কেমন ফেটে যাচ্ছিল, কারণ আমি দুজনকেই চিনতাম, মিতালির আন্তরিকতা আর অনন্যার লুকোনো যন্ত্রণা। আমার মনে হচ্ছিল আমরা আসলে সবাই মিথ্যে মুখোশ পরে বেঁচে আছি। এক একজনের হাসির আড়ালে কত না বলা কান্না, কত দমিয়ে রাখা কষ্ট লুকিয়ে থাকে। সেই রাতে আমরা সবাই ভেঙে গিয়েছিলাম। মিতালি কাঁদতে কাঁদতে বাগানের বাইরে চলে গেল। অনন্যা গাছের নিচে বসে পড়ল, মাটি আঁকড়ে ধরল আর হাহাকার করে কাঁদতে লাগল। আমি গিয়ে ওর পাশে বসেছিলাম। আলতো করে কাঁধে হাত রাখতেই অনন্যা ফিসফিস করে বলল, অনামিকা, তুই কি খুব খারাপ? আমি কি সত্যি ক্ষমার অযোগ্য? আমি কথা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, খারাপ কি শুধু অনন্যা, নাকি ভালোবাসাই মানুষকে খারাপ করে তোলে? সেই রাতের পর আর কিছুই আগের মতো থাকেনি। আমাদের 6 জনের ভাঙ্গা বন্ধুত্ব যেন ধীরে ধীরে অচেনা দূরত্বে হারিয়ে যাচ্ছিল। সেদিন রাতটা যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। যে বন্ধুত্বের ওপর আমরা এতদিন গর্ব করতাম, সেই বন্ধুত্ব হঠাৎ করেই ভেঙে গেল কাঁচের মতো। পরদিন কলেজে গিয়ে আমরা 6 জন আর একসাথে বসতাম না। ক্যান্টিনের সেই টেবিলটা ফাঁকা হয়ে থাকত। আমাদের হাসির শব্দ, আড্ডার ঝলক সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। মিতালি আর অনন্যা একে অন্যের মুখ দেখত না। মিতালি রণজয়ের সঙ্গেও দূরে সরে গেল। ওর চোখে শুধু রাগ আর ক্ষোভ জমে থাকত। অনন্যা, সে যেন একদম অন্য মানুষ হয়ে গেল। ক্লাসে আসত, কিন্তু কারোর সাথে মিশত না। ওর হাসিটা হারিয়ে গেল, আর চোখের নিচে কালো ছাপ যেন প্রতিদিন গভীর হতে থাকল। রেশমা চেষ্টা করেছিল সবাইকে জোড়া লাগাতে, কিন্তু ব্যর্থ হল। পূজা আর দেবলীনা নিজেদের গুটিয়ে নিল। আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম, অথচ ভেতরে ভেতর হয়তো প্রত্যেকেই চাইছিলাম আগের সেই দিনগুলো ফিরে আসুক। আর আমি শুধু মাঝখানে দাঁড়িয়েছিলাম। আমার বুকের ভেতর শূন্যতা বাড়তে লাগলো। আমি অনন্যার কষ্ট বুঝতাম, আবার মিতালির রাগও অনুভব করতাম। কাকে দোষ দেব, কাকে সমর্থন করব? বন্ধুত্বের মাটিতে দাঁড়িয়ে যেন আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। একদিন লাইব্রেরির সিঁড়িতে বসে অনন্যাকে একা পেলাম। ও মাথা নিচু করে বইয়ের পাতায় তাকিয়েছিল, অথচ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি আস্তে বললাম, অনন্যা, তুই কেন এমন করলি? ও আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অনামিকা, তুই তো জানিস না ভালোবাসা মানুষকে কেমন দুর্বল করে দেয়। আমি জানতাম সবকিছু ভেঙে যাবে, তবু থামাতে পারিনি। আমি ওর চোখের দিকে তাকালেই নিজেকে হারিয়ে ফেলতাম। আমার গলা শুকিয়ে গেল। আমি শুধু নিঃশব্দে ওর পাশে বসে রইলাম। কোনো কোনো সময় মনে হতো, আমরা যদি শুধু বন্ধুই হয়ে থাকতাম, হয়তো জীবনটা এতটা জটিল হতো না। কিন্তু সত্যি কি এড়ানো যায়? ভালোবাসা যখন এসে যায়, তখন সেটা বন্ধুত্ব, বিশ্বাস সব কিছুর দেওয়াল ভেঙে ফেলে। সেদিন প্রথমবার আমার মনে হলো, বন্ধুত্ব আসলে আলো, কিন্তু ভালোবাসা যদি ভুল পথে আসে, তবে সেই আলোও অন্ধকার হয়ে যায়। বন্ধুরা, আজ এইটুকুই। বাকি অংশ পরের দিন। ধন্যবাদ।